আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্ল্যান্ট মুভমেন্ট বা উদ্ভিদের চলন। আমরা জানি যে কোনো জীবই উদ্দীপনায় সাড়া দেয়। এবার সেই উদ্দীপনায় সাড়া দেওয়াটা চলন এবং গমনের মাধ্যমেই জেনারেলি দেখা যায়, অর্থাৎ মুভমেন্ট এবং লোকোমোশন, অর্থাৎ চলন ও গমন। এইবার বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে গমন প্রক্রিয়াটি দেখা যায় না, বিশেষ কিছু শৈবাল বা কিছু বিশেষ উদ্ভিদ বাদ দিয়ে। তো বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে মুভমেন্ট বা চলন। এবার সেই চলনটি উদ্দীপকের প্রভাবে, মানে কিভাবে উদ্ভিদটি অ্যাফেক্টেড হচ্ছে, মানে প্রভাবিত হচ্ছে কিভাবে, অথবা কিভাবে সেই চলনটি সে সম্পন্ন করছে, তার উপর ডিপেন্ড করে তাকে তিন প্রকার মুভমেন্ট বা তিন প্রকার চলনে ভাগ করা যায়। একটি হলো ট্যাকটিক বা আবিষ্ট চলন, আরেকটি হলো ট্রপিক বা দিক নির্ণীত চলন, এবং ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। তো আমি শর্টে প্রথমে বলি এগুলো কী কী জিনিস। ট্যাকটিক চলন বলতে কী বোঝায়? যখন সেই উদ্ভিদটি উদ্দীপকের প্রভাবে তার সামগ্রিক স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা বলছি ট্যাকটিক বা আবিষ্ট চলন। তারপর আসি ট্রপিক চলন। ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, এটা কেমন হয়? উদ্দীপকটি যেই দিকে রয়েছে সেই দিকে যদি উদ্ভিদের চলনটা সম্পন্ন হয়, তখন তাকে আমরা বলবো ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। তারপর আসছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক চলনের ক্ষেত্রে কি হয়? সেই উদ্দীপক কতটা তীব্র, ঠিক আছে, সেই উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে যদি উদ্ভিদের চলনটা সম্পন্ন হয়, তখন তাকে আমরা বলছি ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এবার এগুলি বিভিন্ন রকম হরমোন বা উদ্ভিদের বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া দ্বারা সম্পন্ন হয়ে থাকে এই চলনগুলো। আমরা তার মধ্যে যেটা দেখব, ফটোট্রপিক এবং জিওট্রপিক চলনের ক্ষেত্রে অক্সিজেনের ভূমিকা, সেটা আমি পরে আসছি। তো প্রথমে আমরা শুরু করব ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন দিয়ে। তো দেখো, এই প্রত্যেকটা চলনই বিভিন্ন রকম উদ্দীপকের উপর নির্ভর করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন রকম, প্রত্যেক যে আমরা তিন প্রকার চলন দেখছি, সেই তিন প্রকার চলনকে আমরা উদ্দীপকের প্রভাবে বিভিন্ন ভাগে ভাগ করেছি। তো প্রথমে আমরা আসছি ট্যাকটিক চলনের ফটোট্যাকটিক চলনে। ফটোট্যাকটিক চলনটা কি? যখন ধরো কোনো আলোক উৎসের দিকে সেই সমগ্র উদ্ভিদকে, কোনো উদ্ভিদ অঙ্গ নয়, কিন্তু এখানে একটা ডিফারেন্স রয়েছে ট্রপিক এবং ট্যাকটিকের মধ্যে। তো দেখো, যখন কোনো উদ্ভিদ আলোর প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে কমপ্লিটলি গমন করেছে, সেটাকে আমরা বলছি ফটোট্যাকটিক চলন। যেমন ধরো বিভিন্ন রকম শৈবাল, জুস্পোর, এদের ক্ষেত্রে এই ফটোট্যাকটিক চলন দেখা যায়। সেটি পজিটিভ, ধরো তুমি বলতে পারো পজিটিভ আলোকবর্তী অথবা নেগেটিভ আলোকবর্তী, বা পজিটিভ ফটোট্যাকটিক, নেগেটিভ ফটোট্যাকটিক, এটাও হতে পারে। কেমন? ধরো কোনো শৈবাল কোনো অন্ধকার জায়গা থেকে যেখানে আলো থাকে, যেখানে আলো রয়েছে সেই দিকে যাচ্ছে, তবে সেটা হবে পজিটিভ ফটোট্যাকটিক। আবার ধরো কোনো শৈবাল যেখানে বেশি আলো রয়েছে সেখান থেকে তার অনুকূল অন্ধকার জায়গায় আসে, সেটাকে আমরা বলবো নেগেটিভ ফটোট্যাকটিক চলন। তাহলে পজিটিভ নেগেটিভ আরও দুই রকমই হতে পারে এই প্রকার চলনগুলো। তো আমরা প্রথমে দেখলাম ফটোট্যাকটিক চলন, যেটা কিনা কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে? কিছু খুবই কতিপয় শৈবাল বলো বা জুস্পোর, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সমগ্র উদ্ভিদটা একটি কোনো নির্দিষ্ট স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে কিনা আলোর প্রভাবে। তারপর আমরা কি দেখছি? কেমোট্যাকটিক। কেমোট্যাকটিকটা কেমন? ধরো যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বলো, ব্যাকটেরিয়া ভাইরাসের দিকে আমি আপাতত যাব না, আমি এখানে যাচ্ছি প্ল্যান্টের ক্ষেত্রে। তার জন্য ধরো শৈবাল বা এরকম যারা উদ্ভিদ শ্রেণীর মধ্যে পড়ছে বা উদ্ভিদ এর মধ্যে পড়ছে, তারা কেমন? ধরো তাদের নির্দিষ্ট কোনো, ধরো তারা একটা বিশেষ কোনো কেমিক্যাল পজিশনে রয়েছে, ঠিক আছে, কোনো কেমিক্যাল সিচুয়েশন রয়েছে। এবার সেখান থেকে সে অন্য একটা জায়গায় যাবে যেখানকার কেমিক্যাল সিচুয়েশনটা তার পক্ষে বেশি কমফোর্টেবল হবে। তাহলে কি হচ্ছে? দেখো, কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে আর অন্য একটি স্থানে সে উদ্ভিদটি গমন করছে, সেটি কিসের প্রভাবে? সেটি বিভিন্ন রকম কেমিক্যালসের প্রভাবে। তো সেটাকে আমরা বলছি কেমোট্যাকটিক চলন। বিভিন্ন রকম ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া বা কিছু কিছু অ্যালগির ক্ষেত্রে এটা দেখা যায়। তারপরে আসছে থার্মোট্যাকটিক চলন। থার্মোট্যাকটিক চলনটা কি? দেখো, বিশেষ কিছু শৈবাল আছে যারা কিনা ধরো কম উষ্ণতায় থাকতে ভালোবাসে, আবার কিছু শৈবাল আছে যারা কিনা বেশি উষ্ণতায় থাকতে ভালোবাসে। তেমনি মানে কোনো শৈবাল ধরো একটা জল সমুদ্রের মধ্যে যেখানে ঠান্ডা রয়েছে, সেই ঠান্ডা অঞ্চলটি থেকে উষ্ণতর অঞ্চলে গমন করছে, তো তখন সেটাকে আমরা কি বলছি? পজিটিভ থার্মোট্যাকটিক চলন। আর ধরো আরও কিছু শৈবাল যারা উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে গমন করছে, সেটাকে আমরা ধরো বলছি নেগেটিভ থার্মোট্যাকটিক চলন। জেনারেলি আলোর ক্ষেত্রে আমরা পজিটিভ আর নেগেটিভ ব্যাপারটিকে ক্লিয়ারলি বুঝতে পারি, থার্মোট্যাকটিকের ক্ষেত্রে ততটা ক্লিয়ারলি বুঝতে পারি না, ঠিক আছে?
তো সেই ক্ষেত্রে তাও বলা যেতে পারে যে এরকম কিছু শৈবাল যারা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে, অথবা সরি ভুল বললাম, শীতলতর স্থান থেকে উষ্ণতর স্থানের দিকে যাচ্ছে, অথবা উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানের দিকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি থার্মোট্যাকটিক চলন। তো এই আমাদের গেল মোটামুটি 3 প্রকারের ট্যাকটিক চলন, যেখানে কিনা সেই উদ্ভিদ অঙ্গটি সম্পূর্ণ তার পুরো শরীরকে নিয়ে অন্য জায়গায় গমন করছে। ঠিক আছে, তারপর আমরা আসি ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। দিক নির্ণীত চলনে কি হয়, উদ্দীপকটি যেই দিকে রয়েছে সেই দিকে উদ্ভিদ অঙ্গের চলন ঘটে। এখানে সম্পূর্ণ উদ্ভিদটি কিন্তু যাবে না। ট্যাকটিক চলনের ক্ষেত্রে যেমন সম্পূর্ণ উদ্ভিদটি তার শরীর নিয়ে বা তার দেহ নিয়ে, সম্পূর্ণ দেহটি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গেছিল, ট্রপিক চলনের ক্ষেত্রে সেটি হয় না। ট্রপিক চলনের ক্ষেত্রে যে উদ্ভিদটি তার কোনো একটি নির্দিষ্ট অঙ্গ সেই উদ্দীপক বা স্টিমুলাসের ডাইরেকশনের দিকে বেঁকে যায় বলো, বা ডাইরেকশনের দিকে এগিয়ে যায়। এখানে কিন্তু সামগ্রিক চলন হয় না। এটি ট্রপিক আর ট্যাকটিক চলনের মধ্যে অন্যতম পার্থক্য। প্রথমে আমরা আসি ফটোট্যাকটিক চলনের ক্ষেত্রে। ফটোট্যাকটিক চলন কি, যখন উদ্ভিদের কোনো নির্দিষ্ট অঙ্গ আলোর উৎসের দিকে বেঁকে যায়, অর্থাৎ যেদিকে আলো রয়েছে সেই দিকে যদি আমাদের উদ্ভিদ অঙ্গটি সেই দিকে যদি আমাদের উদ্ভিদ অঙ্গটি সঞ্চালিত হয় বা সেই দিকে এগিয়ে যায়, তখন তাকে আমরা বলছি ফটোট্যাকটিক চলন। কেমন, এবার এখানেও ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন এখানে দু রকম হতে পারে, পজিটিভ ফটোট্রপিক অ্যান্ড নেগেটিভ ফটোট্রপিক। যেমন তোমরা যদি সম্পূর্ণ একটি কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখো, উদ্ভিদের বিটপ অংশ বা কাণ্ড অংশটি কি হয়, যেদিকে আলো থাকে সেই দিকে বৃদ্ধি পায়, তাহলে সেটিকে আমরা বলছি পজিটিভ ফটোট্রপিক চলন। আর কি হচ্ছে, মূল যেটি রয়েছে, মূলটি কিন্তু আলো যেদিকে রয়েছে তার সম্পূর্ণ বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাহলে সেটিকে আমরা বলবো নেগেটিভ ফটোট্রপিক চলন। তাহলে একটি উদ্ভিদের ক্ষেত্রেই আমি দু প্রকার ফটোট্রপিক চলন দেখতে পেলাম, একটি পজিটিভ ফটোট্রপিক চলন এবং নেগেটিভ ফটোট্রপিক চলন। তারপরে আমরা আসছি জিওট্রপিক চলন, যেটি একটু আগে আমি বললাম। ধরো উদ্ভিদের বিটপ অংশটি যাচ্ছে আলো কোষের দিকে, সেটি ছিল ফটোট্রপিক, পজিটিভ ফটোট্রপিক, আর মূলটি ছিল নেগেটিভ ফটোট্রপিক। একইভাবে তোমরা দেখবে মূলটি যেদিকে অভিকর্ষ শক্তি রয়েছে সেই অভিকর্ষ শক্তির অনুকূলে বৃদ্ধি পায়, সেই জন্য আমরা উদ্ভিদের মূল যেটা সেটাকে বলছি জিওট্রপিক চলন সম্পন্ন করে, অর্থাৎ উদ্ভিদের মূল যেদিকে অভিকর্ষ যে টান থাকে সেই দিকে এগিয়ে যায়, তাই জন্য আমরা উদ্ভিদের মূলের যে চলনটাকে বলছি জিওট্রপিক চলন বা পজিটিভ জিওট্রপিক চলন। একইভাবে যদি আমরা বিটপ বা কাণ্ড অংশ দেখি, সেটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক চলন দেখায়। তারপরে আমরা আসছি কি কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন ধরো কোনো উদ্ভিদের নির্দিষ্ট কোনো অঙ্গ, বা ধরো আমরা বলছি ফুলের কোনো নির্দিষ্ট পার্ট, ঠিক আছে, সেটি যখন কোনো রাসায়নিক বা কেমিক্যালের প্রভাবে সেই দিকে বেঁকে যায়, সেটিকে বলছি কেমোট্রপিক চলন। যেমন ধরো নিষেকের সময় পোলেন টিউব যেটা, সেটা ওভারের দিকে বেঁকে যায়। মানে ধরো নিষেক আমরা প্রত্যেকেই পড়েছি, নিষেকের ব্যাপারে কিছু ছোটখাটো জিনিস জানি। তো যখন ওই ফুলের ওপর যে পরাগ নালিকে পরাগ রেণু এসে পড়ে, সেখান থেকে যে পরাগ নালিটি তৈরি হয় সেটি ওভারের দিকে ঝুঁকে যায় বা ওভারের সাথে সংযোগ স্থাপন করে। এই যেটা হয় সেটি হচ্ছে কেমোট্যাকটিক বা কোনো রাসায়নিক উদ্দীপকের দিকে চলন। ঠিক আছে, তারপরে আমরা দেখছি হাইড্রোটপিক চলন, অর্থাৎ কি যেদিকে জল থাকছে সেই দিকে উদ্ভিদের নির্দিষ্ট অঙ্গের চলন হবে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে মূল কিন্তু যেদিকে জল থাকে, অর্থাৎ আমরা জানি যে বাতাসে তো আর সেরকম মাত্রায় জল থাকে না, যতই জলীয় বাষ্প থাকুক, তো মাটিতে যেহেতু জল রয়েছে উদ্ভিদের মূলগুলি মাটির নিচের দিকে সঞ্চালিত হয়, তো আমরা বলতে পারি উদ্ভিদের মূল হাইড্রোটপিক চলন দেখায়। তারপরে আমরা আসছি থার্মোট্রপিক চলন। থার্মোট্রপিক চলনটা বিভিন্ন রকম জায়গায় দেখা যায়, উদ্ভিদের পাতার ক্ষেত্রে, পত্ররন্ধ্রের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে দেখা যায়। এটি ভ্যারিয়াস উদাহরণ রয়েছে, আমি নির্দিষ্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো সম্ভব না। তাহলে যেটা বলতে পারি, ধরো যেদিকে উষ্ণতা যেই দিকে বেশি সেই দিকে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হয়। একটা ছোট উদাহরণ আমি দিতে পারি, ধরো একটা অন্ধকার ঘরে তুমি একটা গাছকে রেখে দিয়েছো, ঠিক আছে, এবার গাছটি ধরো ঘরের মাঝখানে রয়েছে একটা টেবিলের ওপর, তার একটি নির্দিষ্ট দিকে, ঘরের একটি নির্দিষ্ট দিকে জানলা তুমি খুলে দিলে, কিছুদিন পরে দেখবে যে যেহেতু আলোটা ওই একমাত্র জানলা দিয়েই ঘরে ঢুকতে পারছে, গাছটি সেই দিকে হালকা বেঁকে যাবে। এটা কিছুটা পজিটিভ ফটোট্রপিকও বলা যাবে, আবার কিছুটা পজিটিভ থার্মোট্রপিকও বলা যাবে। কারণ আমরা জানি যে সূর্যের যে আলো আছে সেটা একদিক থেকে যেমন আলোর উৎস তেমনি তাপের উৎস, তাই আমরা সেটিকে পজিটিভ থার্মোট্রপিক চলনও বলতে পারি। অ্যাট লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে থিগমোট্রপিক। থিগমোট্রপিকটা একটু আননোন টার্ম। এটা কি হয়, কোনো মেকানিক্যাল রেসপন্সের ক্ষেত্রে, কোনো মেকানিক্যাল রেসপন্স যদি সেই উদ্ভিদ অঙ্গের সাথে টাচ পায় তখন এই প্রকার চলন দেখা যায়। যেমন ধরো উদ্ভিদের আকর্ষণ। উদ্ভিদের আকর্ষণ ধরো আমরা দেখেছি যে বিভিন্ন রকম লতানে গাছগুলোকে আমরা বিভিন্ন রকম বাঁশ বা কোনো লাঠি দিয়ে যদি এইভাবে দাঁড় করে দিই, সেটিকে বেয়ে বেয়ে আমাদের সেই লতানে গাছগুলো এগোতে থাকে আকর্ষণের মাধ্যমে।
তো আকর্ষটি কি করে বোঝে যে আমি এইটাকে বেয়ে উঠবো? তাহলে এইটি ধরো কোনো একটা মেকানিক্যাল ব্যারিয়ার, এখানে উদ্ভিদের আকর্ষণটা যখনই টাচ হবে তখন সে নির্দিষ্ট থিগমোট্রপিক চলন, একটি নির্দিষ্ট ডাইরেকশনে, সেই ডাইরেকশনের মাধ্যমে সেটিকে পেঁচিয়ে বড় হবে। অর্থাৎ যখন আকর্ষটি এই নির্দিষ্ট মেকানিক্যাল ব্যারিয়ারকে টাচ করছে, সেটি উদ্দীপকের কাজ করছে, সেই মেকানিক্যাল রেসপন্সটা, সেই মেকানিক্যাল রেসপন্সের মাধ্যমে সে আকর্ষণটাকে জড়িয়ে এগিয়ে যাচ্ছে। এই গেল আমাদের ট্রপিক চলন, ঠিক আছে। আর ট্রপিক চলনের পরে রয়েছে কি ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। প্রথমেই বললাম ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন আমরা কি জানি, যে উদ্দীপক, ঠিক আছে, উদ্দীপকের তীব্রতা কতটা তার উপর নির্ভর করছে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। এবার সেগুলো বিভিন্ন রকম ভাবে ভাগ হয়ে থাকে। প্রথমে আমরা আসবো ফোটোন্যাস্টিক চলন। ধরো কিছু কিছু নির্দিষ্ট ফুল আছে যারা ধরো যখন আলো, মানে ধরো দিনের বেলা তো আলো বেশি থাকে, রাতের বেলা আলো কম থাকে বা বিকেলের দিকে আলো কমে যায়। তো কিছু ফুল থাকে যখন আলো বেশি হয়, মানে আলো দিনের সম্পূর্ণ দিনের 24 ঘন্টার মধ্যে যখন আলোটা বেশি হয় তখন প্রস্ফুটিত হয়, আর যখন আলোটা কমে যায় তখন বন্ধ হয়ে যায়। তো এইগুলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। যেমন ধরো সূর্যমুখী ফুল বেশি আলোতে ফুটছে, ঠিক আছে, আমি সেটাকে বলছি পজিটিভ ফোটোন্যাস্টিক। মানে যখন আলো খুব মাত্রা, আলোর মাত্রা যখন বেশি হচ্ছে তখন সূর্যমুখী, পদ্ম ইত্যাদি বিভিন্ন রকম ফুলগুলো ফুটছে। আমরা জানি যে সূর্য যখন ওঠে তখন সূর্যমুখী ফুলগুলি জেনারেলি ফুটে ওঠে, কারণ প্রচুর আলো থাকে বলে। তাহলে আলোর তীব্রতা বেশি হচ্ছে, সেই জন্য ফটোন্যাস্টিক চলন বা পজিটিভ ফটোন্যাস্টিক চলন আমরা দেখতে পাচ্ছি সূর্যমুখী, পদ্ম ইত্যাদি ফুলের মধ্যে। আবার দেখতে পাবো নেগেটিভ ফটোন্যাস্টিক চলন, অর্থাৎ যখন আলোর পরিমাণ বা আলোর তীব্রতা অনেকটা কমে আসবে তখন সেই ধরনের ফুলগুলি ফুটবে, আবার যখন আলোর পরিমাণ বেড়ে যাবে তখন সেটি মুদে যাবে। তো সেরকম আমরা এক্সাম্পল দেখতে পারি জুঁই, সন্ধ্যামালতী, বিভিন্ন রকম ফুল। আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে ধরো রঙিন ফুলগুলি দিনের বেলা ফোটে আর সাদা ফুলগুলি ফোটে রাতের বেলা। এটা অ্যাকচুয়ালি জেনারেলি এই কারণেই হয়, সাদা ফুলগুলি বেশিরভাগই হয় হচ্ছে নেগেটিভ ফটোন্যাস্টিক, আর যেগুলি রঙিন ফুল যেমন আমি তোমাকে বললাম সূর্যমুখী অথবা ধরো পদ্ম, এরা যেহেতু রঙিন ফুল এরা জেনারেলি পজিটিভ ফটোন্যাস্টিক চলন দেখায়। তারপরে আমরা আসি থার্মোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক চলনের একটি সবচেয়ে বড় উদাহরণ হলো টিউলিপ, বা সবচেয়ে ভালো উদাহরণ হলো টিউলিপ গাছের ফুল, ঠিক আছে। এবার টিউলিপ গাছের ফুল কি হয়, যখন তাপমাত্রা বেশি হয় তখন ফোটে, আবার যখন তাপমাত্রা কমে যায় তখন মুদে যায়। তো আমরা এটিকে বলতে পারি পজিটিভ থার্মোন্যাস্টিক চলন, অর্থাৎ যখন আমাদের উষ্ণতা বেশি হচ্ছে তখন টিউলিপ ফুলের পাপড়িটা খুলে যাচ্ছে, আবার যখন উষ্ণতা কমে যাচ্ছে তখন টিউলিপ ফুলের পাপড়িটা মুদে যাচ্ছে। তারপর আমরা আসি সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলনটা ভীষণ ইন্টারেস্টিং, যেটি উদ্ভিদের ক্ষেত্রে ভাবতে আমাদের অবাক লাগে। ধরো লজ্জাপতি গাছ, লজ্জাপতি গাছের পাতায় যদি তুমি টাচ করো তখন দেখবে পাতাগুলি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, ওদের বিশেষ মেকানিজমের জন্য এটা হয়। এবার তুমি একটা কথা ভালোভাবে চিন্তা করো, টাচ, আমরা হাত দিয়ে টাচ করলেই কেন পাতাটি মুদে যাচ্ছে? ধরো তুমি ভাবতেই পারো যে আমাদের তো এত বাতাস এসে ওটা আঘাত করছে বা এত হাওয়া দিচ্ছে, তখন কেন বন্ধ হচ্ছে না? তো এখানে আমাদের ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলনের কথাটা আবার ভাবতে হবে। কারণ ন্যাস্টিক চলনে আমি কি বলেছিলাম, ইন্টেন্সিটি অফ স্টিমুলাস। তাহলে স্টিমুলাসটা কতটা ইন্টেন্স হবে সেটার উপর ডিপেন্ড করে এই চলনগুলো সম্পন্ন হয়। তাহলে ধরো হাওয়া, যখন পাতাটায় হাওয়া লাগছে সেটা ততটা তীব্র নয় বা ততটা তীব্রভাবে তাকে রেসপন্স বা তাকে স্টিমুলেট করতে পারছে না। কিন্তু আমরা যখন হাত দিয়ে বা কিছু দিয়ে টাচ করছি পাতাটাকে, তখন আমাদের যে এই যে মেকানিক্যাল টাচটা, ঠিক আছে, এই যে টাচটা এটা অনেকটা বেশিভাবে বা অনেকটা ইন্টেন্সভাবে তাকে স্টিমুলেট করতে পারছে। সেই জন্য আমরা হাত দিয়ে যখন টাচ করছি তখন লজ্জাপতি গাছের পাতাটা মুদে যাচ্ছে। তো এই টাইপের চলনকে আমরা বলছি সিসমোন্যাস্টিক চলন। তারপরে আসি কেমোন্যাস্টিক চলন। তোমরা সকলেই পতঙ্গভুক উদ্ভিদের কথা শুনেছো। তো পতঙ্গভুক উদ্ভিদ জেনারেলি কি করে, ধরো কোনো নির্দিষ্ট পোকা, যা কিছু পোকাটা এসে পতঙ্গ এই বিভিন্ন রকম যে উদ্ভিদের পাতা বলে বা ওদের যে স্পেশাল ফর্মেশন ওরা তৈরি করে তার মধ্যে যখন এসে বসছে তখন ওটা আস্তে করে এরকম পোকাটাকে আটকে নেয়। পোকাটা উঠতে পারে না কারণ ওর ভেতরে বিভিন্ন রকম আঠালো পদার্থ থাকে, যে পোকাটা যখন এসে বসলো সেটা এইভাবে আটকে নিচ্ছে। এবার দেখো ওরা কেন করে এই জিনিসটা, ওরা জেনারেলি পুষ্টি সংগ্রহের জন্য যেটা করে, ধরো একটা নির্দিষ্ট কোনো পতঙ্গভুক উদ্ভিদ, তার যে ফর্মেশন তার মধ্যে একটা মাছি গিয়ে বসলো, মাছিটা কি প্রোটিন, উদ্ভিদ প্রোটিন সংগ্রহ করবে, ঠিক আছে। তাহলে মাছিটা যখনই বসলো মাছিটা আটকে গেল। এইবার দেখো মাছির গায়ে যে প্রোটিনটা ছিল সেটা টাচ পেলো ওই উদ্ভিদের ওই অংশটা, সেটা টাচ পাওয়া মাত্রই এখানে ধরো যে কোর্সিকার মতো যে জিনিসগুলো রয়েছে দাঁতের মতো, তোমরা ছবি দেখলে বুঝতে পারবে, ছবিটা যদি এরকম হয়, আমি তোমাকে আঁকার চেষ্টা করছি কিছুটা, ঠিক আছে। ধরো এই হচ্ছে মাছিটা এখানে এলো,
মাছিটা যখনই এখানে এসে বসলো ও প্রোটিনের টাচ পেলো। প্রোটিনের টাচ কারা পেলো? এই যে এই সাইডে যে কোর্সিকা বা এরকম দাঁতের মতো জায়গাগুলো দেখছো, এরা সেই টাচটা পেলো। এবার যেই প্রোটিনের টাচ পেলো, আমরা দেখো বলছি কি কেমোন্যাস্টিক, অর্থাৎ কেমো এখানে কেমিক্যালকে প্রোটিন, আর ন্যাস্টিক বলতে প্রোটিনের তীব্রতা। তাহলে যখনই মাছিটা এসে বসলো তারা অনেকটা প্রোটিনের টেস্ট পেলো ওখানে, বা প্রোটিনের টাচ পেলো। তার ফলে কি হয়, এই যে কোর্সিকাগুলো এটা এদিকে সরে এলো, এটা এদিকে সরে এলো, দিয়ে আটকে নিল। তার ফলে মাছিটা মারা গেল এবং সেখান থেকে সে পুষ্টি রস বা নিউট্রিশন সংগ্রহ করে নিল। এইটাকে আমরা বলছি কেমোন্যাস্টিক চলন। এটা জেনারেলি তাহলে দেখা যাচ্ছে কোথায়? বিভিন্ন রকম এই পতঙ্গভুক উদ্ভিদের ক্ষেত্রে। আর সবশেষে আসছি নিকটিন্যাস্টিক। নিকটিন্যাস্টিক ব্যাপারটা, নিকটিন্যাস্টিক বা নিকটিন্যাস্টিক চলন এখানে যেটা বলতে বোঝাতে চাইছি, নিকটিন্যাস্টিক চলনটা জেনারেলি কি হয়, এটা অ্যাকচুয়ালি এই ধরো ফটোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক এই দুটোর সম্মিলিত একটা প্রভাব। বিভিন্ন রকম ডাল জাতীয় শস্য দিনের বেলা খোলে, রাতের বেলা পাতাগুলি গুটিয়ে যায়। ডাল জাতীয় শস্যের পাতা বা ডাল জাতীয় যে শস্যের গাছগুলো রয়েছে তার পাতাগুলো দিনের বেলা খুলছে এবং সন্ধ্যেবেলা বা রাতের দিকে বন্ধ হয়ে যাচ্ছে। এটা দেখো কিছুটা আলোর প্রভাব, কিছু তাপমাত্রার প্রভাব, এই দুটোকে সম্মিলিতভাবে আমরা কি বলছি? নিকটিন্যাস্টিক মানে নিকটিন্যাস্টিক চলন। অর্থাৎ ধরো তাপমাত্রা এবং আলো উভয়ের সম্মিলিত প্রভাবে বা উভয়ের তীব্রতার উপর নির্ভর করে নিকটিন্যাস্টিক চলনটা আমরা দেখছি। তো এই আমাদের গেল ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। ঠিক আছে, অর্থাৎ আবিষ্ট চলন, দিক নির্ণীত চলন এবং ব্যাপ্তি চলন। আরেকবার বলে দিই এগুলোতে কি হয়। ট্যাকটিকের ক্ষেত্রে কি হয়? স্টিমুলাস পজিটিভ ও নেগেটিভ যেটা হবে সেই দিকে উদ্ভিদটি সঞ্চালিত হবে সামগ্রিকভাবে, উদ্ভিদটির কোনো নির্দিষ্ট অঙ্গ নয়। তারপর আমরা দেখছি ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। সেটাই কি হবে? ডাইরেকশন অফ স্টিমুলাস যেই দিকে থাকবে সেই দিকে উদ্ভিদের একটি নির্দিষ্ট অঙ্গ বেঁকে যাবে বা সঞ্চালিত হবে। তারপর দেখছি ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। সেটাই কি হবে? ইন্টেন্সিটি অফ দ্য স্টিমুলাস, অর্থাৎ স্টিমুলাসটা কতটা তীব্র সেটার উপর নির্ভর করে আমাদের চলনটা সম্পন্ন হবে। এক্ষেত্রে কিন্তু দিক ম্যাটার করছে না বা সমগ্র উদ্ভিদ দেহটিও যাবে না, সেই জন্য ন্যাস্টিক চলনটি এই দুটো থেকে সম্পূর্ণ আলাদা। আর তোমরা ট্যাকটিক আর ট্রপিকের মধ্যে কিন্তু গোলাবে না, কারণ এটা মনে রাখবে এটা উদ্ভিদ অঙ্গের কোনো সামগ্রিক অঙ্গের চলন ঘটে না, একটি নির্দিষ্ট অঙ্গের চলন ঘটে, আর এটাতে সামগ্রিক উদ্ভিদের চলন ঘটে ট্যাকটিকের ক্ষেত্রে। এই আমাদের গেল ডিভিশন, প্ল্যান্ট মুভমেন্ট কি কিভাবে হতে পারে, এই তিন প্রকার ভাবে হতে পারে, সেই ডিভিশন শেষ হলো। এইবার আমি যেটাতে আসছি সেটি হচ্ছে ফটোট্রপিক আর জিওট্রপিক। এই দুটো তোমাদের সিলেবাসে যেহেতু থাকছে, এই দুটো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। এই দুটো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন মানুষের শরীরে বিভিন্ন রকম হরমোন থাকে, ধরো সোমাটোট্রপিক হরমোন, থাইরক্সিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন। যেমন উদ্ভিদের ক্ষেত্রে একটি অনেক রকম হরমোন থাকে, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন এক্সেট্রা। এবার তার মধ্যে অক্সিন হরমোন জেনারেলি ফটোট্রপিক আর জিওট্রপিক চলনটিকে নিয়ন্ত্রণ করে। তো আমি তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। ভালো করে দেখো, ধরো এইটি একটি উদ্ভিদ, আমি এখানে বোঝানোর জন্য দুটো পাতা রেখেছি। ঠিক আছে, এই ধরো এটা হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদটা তোমরা দেখছো, উদ্ভিদের ডান দিকে হচ্ছে লাইট বা লাইট সোর্স রয়েছে, অর্থাৎ আমাদের উদ্দীপকটা রয়েছে ডান দিকে, অর্থাৎ স্টিমুলাস বা উদ্দীপকটা আমাদের থাকছে ডান দিকে, যেটা কিনা লাইট। তো একটা জিনিস জানবে, অক্সিন হরমোন আলোকের প্রভাবে, মানে আলোক উৎসের বা আলোক উদ্দীপকের প্রভাবে একটি নির্দিষ্ট দিকে জমা হতে পারে উদ্ভিদের। সেটা কি হয়? আলো যেই দিকে থাকছে অক্সিন হরমোন উদ্ভিদের তার বিপরীত দিকে জমা হবে। দেখো, আলোটা ডান দিকে ছিল উদ্ভিদটা, এটা যদি উদ্ভিদ হয় আলোটা ছিল ডান দিকে, তাহলে অক্সিন হরমোনটা কোথায় সঞ্চিত হলো? আলোর বিপরীত দিকে। ব্যাপারটা ইন্টারেস্টিং, ভালো করে বুঝবে। আলোক উৎস বা আলোক উদ্দীপক যেদিকে থাকছে অক্সিন হরমোন তার অপোজিট দিকে জমা হবে। এবার শোনো, অক্সিন হরমোন কি কাজ করে? উদ্ভিদের যে কোষীয় বৃদ্ধি সেটাকে ত্বরান্বিত করে। অর্থাৎ এই যে অংশটা, এইখানে যেহেতু অক্সিন হরমোন জমলো, তো কি হবে? এইখানে কোষের বৃদ্ধি ঘটবে। এইবার ধরো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এইটি যদি এই গাছটা হয়, এই বাদিকে যদি অক্সিন হরমোন জমে আর এখানে যদি কোষের বৃদ্ধি হয়, তো কি হবে? গাছটা কোন দিকে বেঁকবে? গাছটা দেখো এই দিকে বেঁকে যাবে, কারণ এই দিকে যদি আমরা কোষের বৃদ্ধি পাই তাহলে এই দিকে স্ট্রেসের জন্য গাছটা এরকম ভাবে বেঁকে যাবে। তো বোঝো, লাইট যেদিকে ছিল তার অপোজিটের দিকে অক্সিজেন জমা হলো, অক্সিজেন জমা হওয়ার ফলে এই যে পোর্শনটা, এই পোর্শনটার কোষীয় বৃদ্ধি বেশি হলো। তার ফলে গাছটা কেমন ভাবে যাবে? গাছটা নতুন যে পজিশনে যাবে সেটা হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা অক্সিজেনটা জমেছিল, অক্সিজেনটা জমার ফলে এই জায়গার যে কোষীয় বৃদ্ধিটা যথেষ্ট পরিমাণ বেড়ে গেল, তার ফলে গাছটা দেখো এই দিকে হেলে গেল। তাহলে
আলোক উদ্দীপক যেই দিকে ছিল তার অপোজিট দিকে অক্সিজেন জমা হলো, তার ফলে অক্সিজেন যেদিকে জমা হলো তার অপোজিট দিকে আমাদের উদ্ভিদ অঙ্গটি সঞ্চালিত হচ্ছে, তার ফলে এটা কি হলো, পজিটিভ ফটোট্রপিক চলন। তাহলে অক্সিজেন দেখো কিভাবে পজিটিভ ফটোট্রপিক চলনটিকে নিয়ন্ত্রণ করছে। বোঝা গেল অক্সিজেনের কাজটা। এবার আমরা যেটা দেখব, ধরো এটা আমরা যেটা মেইনলি দেখবো জিওট্রপিক চলনের ক্ষেত্রে, যে আমাদের এই বিটপ অংশ, ধরো ধরো এই পজিশনটা, এটা হচ্ছে কাণ্ড আর এটা হচ্ছে রুট বা মূল। ধরো তুমি একটি কোনো নির্দিষ্ট বীজ পুঁতেছো, ধরো তুমি একটা ছোলার বীজ, ঠিক আছে, মাটিতে পুঁতেছো। ছোলা থেকে কল বেরোয় আমরা সবাই জানি, যেগুলো আমরা খাই। তো এবার দেখো ছোলাটাকে তুমি মাটিতে যে কোনো রকমভাবে পুঁতলে, কিন্তু দেখবে তুমি গাছটা কিন্তু সেই সোজাভাবেই বেরোবে। ধরো আমি এইটা ধরো যদি মাটি হয়, ছোলাটাকে যদি আমি এরমভাবে পুঁতি, গাছটা কিন্তু এরমভাবে কোনোদিনই হবে না। গাছটা কি হবে, এই দিকে যাবে, তাই তো। এই দিকে গাছের পাতাটা সবসময় মাটির সাথে লম্বভাবে বা যতটা সম্ভব লম্বভাবে উঠবে। এটা নিয়ন্ত্রণ হয় অক্সিন হরমোনের দ্বারা। খুব ভালোভাবে বুঝবে টপিকটা। দেখো এইটা যদি মূল হয়, ঠিক আছে, মূল থেকে ধরো এই যেটা বেরিয়েছে সেটা হচ্ছে রুট অংশের দিকে, ভ্রূণ মূল, আর এইটা যেটা স্টেম বা কাণ্ড অংশের দিকে গেছে সেটা হচ্ছে ভ্রূণ মুকুল। তো আমরা এখানে কি দেখছি, গ্র্যাভিটি নিচের দিকে রয়েছে। দেখো গ্র্যাভিটি রয়েছে নিচের দিকে। অক্সিন হরমোন কি হয়, যেদিকে গ্র্যাভিটি থাকছে সেই দিকে জমা হবে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো অক্সিন হরমোনটা কোথায় জমা হচ্ছে, যেই দিকে নিচের দিকে, অর্থাৎ ভ্রূণ মুকুলটা এরম ভাবে রয়েছে, তার নিচের দিকে অক্সিন হরমোন জমা হচ্ছে। আবার ভ্রূণ মূলটাও এই দিকে রয়েছে, তার নিচের দিকে অক্সিন হরমোন জমা হচ্ছে। এবার এখানে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটি হচ্ছে আমরা কি দেখেছি, বিটপের ক্ষেত্রে যেই দিকে অক্সিন হরমোন জমা হয় সেই দিকে কোষীয় বৃদ্ধি বেশি হয়, তাই জন্য তার অপোজিট দিকে সেই অংশটি বেঁকে যাচ্ছে। এখানেও দেখো কাণ্ড, ঠিক আছে, কাণ্ডর ক্ষেত্রে কি হচ্ছে, এই গ্র্যাভিটির দিকে অক্সিন হরমোন জমা হয়েছে, তাই সেইখানে মানে এই যে দিকটায়, এই দিকটাতে কোষীয় বৃদ্ধি বেশি হবে। তার ফলে এই যে গাছটা মানে ভ্রূণ মুকুলটা আমাদের এরকম ভাবে ছিল, সেইটা বেঁকে গেল দেখো এই দিকে, রেড কালার দিয়ে দেখাচ্ছি বুঝতে পারবে, সেটা বেঁকে গেল এরকম ভাবে, এই জন্য পাতা দেখি না। তাহলে কি হলো দেখো, এই দিকে বেঁকে গেল, মানে এরকম ভাবে বেঁকে গেল। কারণটা কি, এখানে যেহেতু মাধ্যাকর্ষণের প্রভাবে অক্সিজেন হরমোন জমা আছে মাটির দিকে, ভূমির দিকে, তো সেইখানে আমাদের কোষীয় বৃদ্ধিটা বেড়েছে, তার ফলে উদ্ভিদ অঙ্গটি বেঁকে গেছে ওপরের দিকে। কিন্তু মূলের ক্ষেত্রে, মানে আমাদের ভ্রূণ মূল অথবা রুট রিজিয়নের ক্ষেত্রে কি হয়, যেখানে অক্সিজেনের ঘনত্ব বেশি সেখানে আমাদের কোষ বৃদ্ধি কম হয়। অপোজিটলি তার উল্টো দিকে, মানে এই জায়গাটা দেখো অক্সিজেন হরমোন নেই, ঠিক আছে, কিন্তু এইখানে কোষীয় বৃদ্ধি বেশি হবে। এখানেই বিটপ অংশ আর মূল অংশের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। মনে রাখবে আমাদের বিটপ অংশ বা কাণ্ড অংশ বেশি ঘনত্বের অক্সিজেনে কার্যকরী এবং মূল অংশ কম ঘনত্বের অক্সিজেনে কার্যকরী। অর্থাৎ মূল অংশে যেই দিকে অক্সিজেন কম সেই দিকে কোষীয় বৃদ্ধি বেশি হবে। সেই কারণে কি হবে দেখো, মূল অংশটি বেঁকে যাবে নিচের দিকে। তাহলে দেখো তোমরা গাছের আইডিয়াটিকে পেলে। এখানে এখানে যেহেতু ভ্রূণমুকুলটা বাড়লো, এইবার এই দিক থেকে ভ্রূণমুকুলটা ওপরে উঠতে শুরু করবে, যেটা হবে কিনা বিটপ অংশ, আর এই নিচের দিকে নামতে শুরু করবে মূল পার্টটা, যেটা কিনা মূল হিসেবে থাকবে। বীজটার কিন্তু কোনো পরিবর্তন হলো না, কারণ বীজ তুমি যেইভাবেই লাগাও না কেন, অক্সিজেন হরমোন তার মাধ্যাকর্ষণের প্রভাবে বিভিন্ন স্থানে নির্দিষ্ট স্থানে জমা হয়ে এই বিটপ অংশ আর মূল অংশকে নিজের জায়গায় দাঁড় করিয়ে দেবে। তাহলে আমরা বোঝা গেল, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ভ্রূণ মূলের উপর অক্সিজেন হরমোনের কাজটা কি, সেটাকে আমরা বলছি পজিটিভ জিওট্রপিক চলন। এই মূলের ক্ষেত্রে আমরা দেখলাম পজিটিভ জিওট্রপিক চলন, আর এটার ক্ষেত্রে দেখলাম নেগেটিভ জিওট্রপিক চলন। দুটোই কিন্তু ডিপেন্ড করছে অক্সিজেন হরমোনের উপর। বোঝা গেল তাহলে। আর এই জিনিসটা মনে রাখবে যে বিটপ অংশ যেটি কিনা বেশি ঘনত্বের অক্সিজেনে কার্যকরী, তাই সেখানে কোষ বৃদ্ধি হবে, তাই তার অপোজিট দিকে উদ্ভিদ অঙ্গটি সঞ্চালিত হবে বিটপ অংশটি।
আর ভ্রূণমূলের ক্ষেত্রে কি হবে, যেই দিকে বেশি অক্সিজেন জমা হবে তার অপোজিট দিকে থাকবে কম ঘনত্বের অক্সিজেন, সেখানে কোষীয় বৃদ্ধি বেশি হবে, তার ফলে উদ্ভিদ অঙ্গটি যেদিকে অক্সিজেন হরমোন জমা হয়েছিল সেই দিকেই বেঁকিয়ে যাবে। কোথায় কিনা মূল রিজিয়নের ক্ষেত্রে। এখানে কিন্তু সেটা হয়নি, কারণ এটা বিটা বংশ। মূল অংশের ক্ষেত্রে সেই কি হবে, যেদিকে অক্সিজেন হরমোন বেশি মাত্রায় জমা হচ্ছে সেই দিকে বেঁকে যাচ্ছে। এইটা মনে রাখতে হবে। এই তাহলে আমরা কি দেখলাম, যেখানে অক্সিজেন হরমোনের মাধ্যমে ফটোট্রপিক চলন বা পজিটিভ ফটোট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, আর অক্সিজেন হরমোনের মাধ্যমে কিভাবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ জিওট্রপিক চলন নিয়ন্ত্রিত হচ্ছে। তোমাদের প্ল্যান্ট মুভমেন্টের প্রথম যে পার্টটা এটা দিয়ে রয়েছে, আর তারপরে বিভিন্ন রকম হরমোনসের কার্যকারিতা রয়েছে, ধরো সাইটোকাইনিনের কাজ কি, জিব্রেলিনের কাজ কি, অক্সিজেনের কাজ কি, ওইগুলো খুব একটা ডিটেইলড ভিউ দরকার নেই, খুব সিম্পলি পড়ে রাখলেই হবে। কিন্তু বোঝার যে জিনিসটা সেটি হচ্ছে এই অক্সিজেন হরমোনের প্রভাবে এই দুই প্রকার চলন। কারণ আমরা জেনারেলি যে বইগুলো পড়ে থাকি, জেনারেলি বেঙ্গলি মিডিয়ামের যে বইগুলো, অনেকগুলোতে এই স্পেশালি এই ধারণাটা ভীষণ অস্পষ্ট থাকে। মানে ধরো এই অক্সিজেন হরমোনের প্রভাবে পজিটিভ বা নেগেটিভ জিওট্রপিক চলন যেটা, এটা খুবই অস্পষ্টভাবে লেখা থাকে। এটি যাও বা বোঝা যায়, মানে পজিটিভ ফটোট্রপিকটা, পজিটিভ জিওট্রপিকটা একেবারেই বোঝা যায় না বই লেখা পড়ে। তো সেই জন্য আমি তোমাদের বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা এই প্ল্যান্ট মুভমেন্টের ওপর আলোচনা করলাম।